যে অবস্থা এই মুহূর্তে কারফিউ কারফিউ অবস্থা, মানে থমথমে পরিস্থিতি বলছে। 11টা নির্বাচনী কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে, সরাসরি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এরপরে আমি খবরের সত্যতা জানার জন্য বিভিন্ন জায়গায় ফোন দিলাম, অনেকের সাথে কথা বলছেন, সবার একটাই কথা যে অবস্থা এই মুহূর্তে ওনারা বলতেছেন যে এটা কারফিউ কারফিউ অবস্থা, মানে থমথমে পরিস্থিতি বলছে। তো বেশ কিছু মহিলাদের সাথে কথা হয়েছে যারা আসলে ওই যে আপনার একদম সরাসরি আওয়ামী লীগ, সরাসরি বিএনপি বা সরাসরি জামাত করে না এরকম মহিলা, ওনারা বলতেছে যে আমরা ভোট কেন্দ্রে ভাই যাব না কালকে, কারণ হচ্ছে যেই অবস্থা দেখা যাচ্ছে এই মুহূর্তে তাতে ভয় লাগতেছে। তার কারণ হচ্ছে যে ওই যখন শুনছে আগুন জ্বালানো হচ্ছে বিভিন্ন ভোট কেন্দ্রে, এরপরে অলরেডি বিভিন্ন জায়গায় ওরা টিভিতে বা ইউটিউবে কোথায় কোথায় শুনছে ওই যে গোয়েন্দা তথ্য আছে যে সারা বাংলাদেশে একটা সহিংস অবস্থার সৃষ্টি হতে পারে আগামীকাল থেকে। এবং আপনার ঢাকা সিটির 20টা, চট্টগ্রামের 16টা, মোট 36টা আসন নাকি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এবং মির্জা আব্বাসের আসন শহরগুলোতে ঝুঁকিপূর্ণ আসন বলা হচ্ছে প্রায় 67%। হ্যাঁ, না এখানে আমার কাছে যে গোয়েন্দা তথ্যর যে রিপোর্টটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে আজকে, সেই তথ্যের ভিত্তিতে আমি বলছি, ওরা বলছে যে ঢাকার 20, চট্টগ্রামের 16, এই 36টা আসন, এবং তার মধ্যে সবচেয়ে বেশি খাতারনাক আসন হচ্ছে যে আপনার মির্জা আব্বাসের আসন নাকি। এবং এরা আশঙ্কা করতে মির্জা আব্বাসের আসনে খুনাখুনিও শুরু হইতে পারে আজকে রাতের থেকে, মানে মার্ডার ফাডার হয়ে যেতে পারে এই পরিস্থিতি অবস্থা। এবং ঢাকা শহর আস্তে আস্তে খালি হচ্ছে, লোকজন গ্রামে চলে যাচ্ছে, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, ঢাকা থেকে জনস্রোত এখন গ্রামের দিকে, যেহেতু ছুটি আছে বেশ কয়েকদিনের। এবং আমার একটা ভাগ্য, এটা আমার খুব ভাগ্য ভালো ছিল, মানে আমি একটা ব্যক্তিকে ফোন দেওয়ার পরে সে বলল যে ভাই আমরা বাসে আছি। তাই না, বাসে আছেন কই যান? বলে যে আমি তো দেশের বাড়ি যাচ্ছি। ওর বাড়ি হচ্ছে তো ময়মনসিংহ মিঠামইন। তাই আমি বললাম যে এখন চলে যাচ্ছেন? তো ওর সাথে টুকটাক কথা বলার পরে কয় যে আসেন একটা কাজ করি, কয় এখানে আমাদের বাসের মধ্যে প্রায় 65 জনের মতো আছে, পুরো বাস ভর্তি। কয় যে এদের সবার সাথে একটু কথা বলি। 65 জনের মধ্যে একজন ব্যক্তি পাই নাই বা মহিলা পাই নাই যে বলছে যে আমি ভোট কেন্দ্রে যাব। সবাই কইতেছে ভাই আমরা সব বাড়িতে যাইতেছি, কে বাড়িতে যাই ঘুমামু, ভোটের দরকার নাই। সব নাকি ঢাকা গাজীপুরের ভোটারেরা সব ভাগতেছে। এবং আপনারা জানেন যে গাজীপুরের ভোটের ব্যালট বাক্স এখনো যায় নাই। এইদিকে আপনার সরকার বলতেছে 40%, তার মানে 87টা কেন্দ্র সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলতেছে। এবং আপনার সম্ভবত 4000 বুথ আছে যেগুলো ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে আসলে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব। এমনি তো মানুষ খুব একটা হ্যাপি ছিল না, ভোটের কোনো উত্তেজনাই ছিল না জানেন। তার উপরে এই তফসিল ঘোষণার পর থেকে একের পর এক মার্ডার হইতেছিল, সংঘর্ষ হইতেছিল বিভিন্ন জায়গায়। এগুলো নিয়ে এবং আজকের দিনের, মানে আজকের সকাল থেকে পরিস্থিতি মনে হয় যেন এমন ভাবে ঘুরতেছে যে পাবলিক ঘরে থাকা পছন্দ করতেছে। অনেক পাবলিকের কথা এটা যে ভাই আজকে থেকে ছুটি, বৃহস্পতিবার পর্যন্ত সরকারি, বৃহস্পতিবারের নির্বাচন, সরকারি ছুটি বৃহস্পতিবার পর্যন্ত, শুক্র শনি আমাদের আরো ছুটি আছে, কয় তার চেয়ে ঘরে থাকা ভালো। এখন আমি অনেকের হাইসা হাইসা জিজ্ঞেস করলাম যে নির্বাচনে কে জিতবো, তোমরা 14ই ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারবে কিনা? এরা আমারে বলতেছে আগে যান বাঁচানো ডে পালন করি ভাই, পরে নাই চিন্তা করা যাবে ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে কি না যাবে। এই হচ্ছে যে আজকের বর্তমানের পরিস্থিতি। সুতরাং এখন দেখেন যে কি হয় না হয়, এটা আসলে দেখার বিষয়। তবে অবস্থা নাকি খুব থমথমে। রাশেদ হায়দার ভাই, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো, প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। মাসুদ ভাই, তারপরেও কি মানুষের সংখ্যা কি কাটবে? আপনার কি মনে হয়? না মাসুদ ভাই, এখানে একটা জিনিস আছে কি জানেন, এটা একটু যদি আপনি নিজেও একটু চিন্তা করেন তখন আপনি নিজেও বুঝবেন। নির্বাচনে উৎসব আমেজ থাকে, আইন শৃঙ্খলা বাহিনী কেয়ারফুল থাকে। অন্য সময় হইলে আপনার এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু নির্বাচনে আপনি দেখবেন যে এরপরও মানুষ থাকে। কিন্তু এইবারের আইন শৃঙ্খলা বাহিনী এত দেওয়ার পরে মানুষ মনে হয় আরো বেশি আতঙ্কিত হয়ে গেছে, মানে প্রচন্ড মানে রাশেদ হায়দার ভাই, আপনি যেটা বলছেন তার মানে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিটাও মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে, আরো বেশি বেশি আইন শৃঙ্খলা বাহিনী থাকার কারণে, তাই তো? হ্যাঁ,
ওইটাই। এবং যখন দেখছে যে এত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরও 11টা ভোট কেন্দ্রে আগুন জ্বালানো হয়েছে, তার মানে পাবলিক ধরেই নিছে মাথায় যে আজকে রাইতে কি হবে, কালকে রাতে কি হবে, আরো কত ভোট কেন্দ্রে আক্রমণ হবে, আরো কত ভোট কেন্দ্র জ্বলবে, কখন কোথা না থেকে রাশেদ হায়দার ভাই, আপনি ব্যালট। যেটা বললেন যে ভোট কেন্দ্রে আগুনের কথা, এটা কিন্তু আমরা বাংলাদেশের কোনো মিডিয়ায় এই ধরনের কোনো খবর তো চোখে পড়েনি। না না, বাংলাদেশের মিডিয়াগুলোকে এখনো দেওয়া হচ্ছে না। বাংলাদেশের মিডিয়াগুলো তো বলা হচ্ছে যে একদম নিশ্চুপ থাকো। আপনি একটা জিনিস দেখেন, 360 জন শার্প শুটার, 360 জন চিহ্নিত শার্প শুটার যারা 5ই আগস্টের পরে জেল ভাঙা বা জামিনে মুক্তি পাইছিল, এদের কাউকে অ্যারেস্ট করতে পারে নাই। 2500-এর উপরে আপনার থানা লুটের অস্ত্রগুলো উদ্ধার করা যায় নাই, 2.5 লক্ষ বুলেট উদ্ধার করা যায় নাই। তারপরে এসএসএফ এর যেই অস্ত্র ভান্ডার ছিল গণভবনে, সংসদ ভবনীতে, এগুলো লুটেছে, কিচ্ছু পায় নাই। এবং আপনার কয়েক হাজার নাকি সাউন্ড গ্রেনেড, যেটা পুলিশ ব্যবহার করতো, সাউন্ড গ্রেনেড, এগুলার মাল মশলা সহ কিছু উদ্ধার করা যায় না। পাবলিক তো আতঙ্কে আছে। এবং সরকার নিজেই স্বীকার করতেছে যে বর্ডার এরিয়া যেখানে আছে ওখানে জঙ্গি হামলার আশঙ্কা করতেছে। তো সরকারই তো বলতেছে রে ভাই যে জঙ্গি হামলার আশঙ্কা আছে। 87টা কেন্দ্রে সরকার স্বীকার করছে যে 87টা কেন্দ্রে ঝুঁকিপূর্ণ, তার মধ্যে 36টা কেন্দ্র সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। ঢাকার এক আসন সম্ভবত, এটা মির্জা আব্বাসের আসনটা, ওই আসনটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সরকারই এগুলো বলতেছে, বাকি কথা বলার দরকার নাই। তো এতেই তো মানুষ ভাই পেটে পেটে কামড় দেয়। ব্যাপারটা এখানেই। সুতরাং অবস্থা বেগতিক। মানে সরকারি যে রিপোর্টগুলো, এই রিপোর্টগুলো আতঙ্কজনক। মানুষ এগুলো শুনেও আতঙ্কজনক। বা এইসব হ্যাঁ, তথ্য পাওয়ার পরেও মানুষ কিছুটা আতঙ্কিত হচ্ছে যে আতঙ্কিত। এবং কেন্দ্রে যাওয়া আপনাকে ঠিক একটা হবে কথা কিনা, বলি আমি, এটাই বোঝাতে যে চাচ্ছেন? হ্যাঁ, আজকে রাতে বা ধরেন কালকে রাতের 12টার ভেতরে, আগামীকাল রাতের 12টার ভিতরে, আজকে এখন থেকে আগামীকাল রাতের 12টার ভিতরে কোনোভাবে কোনো কারণে যদি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কয়েকটা টায়ার বাস্ট বা পটকা ফুটে, তাতেই মানুষ বলবে যে দরজা লাগাও। ট্রাকের টায়ার ফুটলো বলে যে এটা গ্যানেট ফিটে গেছে। এই অবস্থা মানুষের মধ্যে, মানে প্রচন্ড টেনশনে আছে। এবং আপনার যে আমি বললাম তো আজকে ঢাকা গাজীপুরের যেই বাস পার্টির সাথে আমার কথা হইলো, বা আরো অন্য জায়গার, এরা বলতেছে যে ওরা সব আজকে রাতের ভিতরে চলে যাওয়ার চেষ্টা করতে, ঢাকা শহর ছেড়ে সর্বোচ্চ গ্রামে চলে যাওয়ার চেষ্টা করতেছে সবাই। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। টার্মিনাল গুলোতে কিন্তু জনস্রোত হচ্ছে গ্রামের দিকে, মানুষ বেশ এখন কদিন আপনার কি একসাথে মনে ছুটি হয় যে পাচ্ছে। এই যে যারা যাচ্ছে গ্রামে, তারা কিন্তু গার্মেন্টস পার্টি সবচেয়ে বেশি নিম্ন আয়ের মানুষ, এরা যে চলে যাচ্ছে, এরা কেউ কিন্তু ভোটার কিন্তু তাদের গ্রামের না, সবাই কিন্তু ভোটারের শহরের, সবাই শহরের ভোটার, কিন্তু চলে যাচ্ছে গ্রামে। মানে যান বাঁচানো তাদের জন্য এখন ফরজে কেফায়া হয়ে দাঁড়াইছে। এবং এই অবস্থা, এইটাই হচ্ছে জি যে রাশেদ সবচেয়ে হায়দার বড় ভাই, আতঙ্ক। ধন্যবাদ মাসুদ ভাই। জি আমি রফিক ভাইয়ের কাছে এই ব্যাপারে একটু জানতে চাইবো যে রফিক ভাই, আইন শৃঙ্খলা বাহিনী যে খবর দিচ্ছে সেটা হচ্ছে 40%-এরও বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, মানে প্রায় অর্ধেকের কাছাকাছি। এই যদি হয় পরিস্থিতি, তাহলে কেমন ভোট হতে চলেছে 12 তারিখে? আপনার কাছ থেকে একটু শুনতে চাইব রফিক ভাই। ধন্যবাদ মাসুদ ভাই। আসলে কি বলবো, বলার আসলে ভাষা নাই আসলে। না রফিক ভাই, যেখানে এটা দেখেন, সবচাইতে আমি তো বলতেছি, টেনশন যেটা ছিল, সবচাইতে যে টেনশনটা ছিল যে আওয়ামী লীগ যদি ভোট বর্জনের ডাক দেয়, প্রতিরোধের ডাক দেয়, তাহলে হয়তো অন্য ধরনের সহিংসতার আমরা আশঙ্কা করতাম, যেটা আমরা 96-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেখি যে আওয়ামী লীগ তো ভোটের বিষয়ে তারা নিরুৎসাহিত করছে মানুষকে অনেকটা, যেটা আমরা দেখছি আর কি, তারা প্রতিরোধ করবে না। তাহলে সহিংসতাটা হচ্ছে বিবদমান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। এই পরিস্থিতিতে আসলে মানুষের মাঝে কি আতঙ্ক বাড়ছে না কমছে? না, আমি ওই কথাটা বলতে চাইছিলাম। আপনি দেখেন, আপনি সরকারের যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র যে বলতেছি আপনার, দেখেন আমরা যখন ছোট ছিলাম, 91-এর কথা বলি আপনার, এই সময় ছোট না, এগুলো বড় হয়ে গেছি গিয়া, কলেজ ইউনিভার্সিটি পড়ি এই সময়।
91 তো আপনার রফিক ভাই, আমরা নির্বাচন চলমান নির্বাচনটা নিয়ে আলোচনা করব। আমাকে আপনি সংক্ষেপে দিতে হবে এটা। জি। কথাটা বলতেছি আপনাকে। তো ওই সময় রাস্তাঘাট ছিল না, কোনো কিছু ছিল না, কাঁচা রাস্তা, অনেক জায়গায় যাওয়া যেত না। আমাদের বাড়ির পাশে একটা কেন্দ্র আছে, ওখানে যাওয়াটা খুব কঠিন ছিল, নদী পার হয়ে যেতে হতো। তো ওই সময়েও কিন্তু ঝুঁকিপূর্ণ ওইভাবে ঘোষণা করা হইতো না। এখন সব জায়গায় ইজিলি কিন্তু যাওয়া আসা করা যায়। আপনার আইন শৃঙ্খলা বাহিনী যখন যে কেন্দ্রে যাওয়া দরকার ওইখানে যেতে পারে ইজিলি। হয়তো কিছু কিছু জায়গা আছে আপনার যেটা আপনার রুট রিমোট বলতে আপনার হাওর এলাকা, এইসব ক্ষেত্রে কিছু আপনার হইতে পারে। সব জায়গায় এখন একদম যাওয়া ইজি, আপনার যে কোনো সময় আপনার যেতে পারে, উপজেলা সদর থেকে যাওয়া আসা করতে পারে। কারণ সরকার যদি 40% কেন্দ্রকে আপনার যদি ঝুঁকিপূর্ণ আগেই ঘোষণা করে এবং এটা যদি পেপারে আসে, এটা যদি ফলো করে মানুষের সামনে আসে, তা মানুষ তো এমনিতে ভয় পাবে। আমি ওই কথাটা বলতে চাচ্ছি। আমি পিছনের দিকে যাওয়ার মূল কারণটা হলো এটাই যে আগের যে নির্বাচনগুলো হলো, আগে তো অনেক নির্বাচন হয়েছে, এখন আপনি কেন হবে? আর আপনার একটা যেটা বলছেন যে একটা পার্টি আছে যেটা সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় পার্টি, যাদের আপনার এখন আপনার বা তাদের সমমনা দলের 50% ভোটার আছে, যারা আপনার ভোট কেন্দ্রে তাদের প্রতিনিধি লোক মানে তাদের দল নাই। এখন তারা কিন্তু আপনার ভোটের বর্জনের ঘোষণা দিচ্ছে, তারা বলে নাই যে আপনার প্রতিহত করবে। প্রতিহত যখন প্রতিহত করার যদি ডাক দিত তাহলে সেই ক্ষেত্রে আপনার ঝুঁকিপূর্ণ বলা যেত। এখন তো কেউ তাদের তো ফিল্ডেই নেই, তাদের কোনো আপনার অস্তিত্ব নেই, তারা শুধু ভার্বালি তাদের সমর্থক যারা আছে বা জনগণ যারা আছে তাদেরকে আহ্বান জানাইছে যে আপনারা এই ভোটে অংশগ্রহণ করবেন। এরপরেও যদি 40% কেন্দ্রকে আপনার যদি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় তাহলে মানুষের মধ্যে আতঙ্ক তো থাকবেই। এটা তো অটোমেটিক আতঙ্ক, এটা তো আপনিও ভয় পাবেন। আপনি যদি আগে ডিক্লেয়ার করেন যে গন্ডগোল হতে পারে, দেখুন আমার বাসায় বলতেছে, আমার বাসা তো শহরের ভিতরে ঢাকা। তা আমার বাচ্চা 2টা নতুন ভোটার, আমার ওয়াইফ তো চলে যাবে আপনার ইয়াতে ভোটার, মানে ওরা ঢাকাতে ভোট হয়েছে। তো ওর মা, আমি তো বলছি ওর ভোট দিতে যাবে না, ওরা ভোট দিতে দুজন যাবে, বলবো না ভোট দেওয়া দরকার না, অথচ বাসার খুব কাছাকাছি, এমনি মেইন সদরে আপনার ডিসি অফিসের সাথে আমাদের বাসা, এই ভোট কেন্দ্র। তো ওরা বলতেছে দরকার নাই, ভোট দেওয়ার দরকার নাই, ভোট পরে দিবেন একবার। মানে ও ভয় পাচ্ছে, ওর মা ভয় পাচ্ছে, তার বাচ্চাদেরকে পাঠাবেন। এটা শহরের কথা বললাম, যেখানে আপনার এখানে ডিসি অফিস মানে সাথেই, এখানে তো আপনার গন্ডগোল হওয়ার কোনো চান্স খুব কম। এরপরও বাবা ওয়াইফে ভয় পাচ্ছে, তো দরকার নাই যাওয়ার। আমি দেখো তোমরা, ওরা যদি নতুন ভোট হয়েছে ওদের একটা আবেগ থাকবে, ভোট দিতে চাবে। ওরা একজন মরকঞ্জি, সে ভয় পাচ্ছে। আপনি যদি সরকার যদি ডিক্লেয়ার করে 40% ভোট কেন্দ্র আপনার ঝুঁকিপূর্ণ, তাহলে তা ভয় পাবে না মানুষে? সাধারণ মানুষ তো ভয় পাবে, কারণ কেউ তো আর জীবন দেওয়ার জন্য যাবে না। যারা আপনার সমর্থক, যারা ভোটের আপনার রফিক ভাই, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। এটা কি এতে কি পরিস্থিতিটা কি স্বাভাবিক হবে না, যে মানুষের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হওয়ার সম্ভাবনা কতটা দেখেন আইন শৃঙ্খলা বাহিনী? বিগত 18 মাসে কি আইন শৃঙ্খলা বাহিনী কি হারায় গেছিল না বাংলাদেশই ছিল ওনারা? তারা কি রক্ষা করতে পারছে এই দেশের আইন শৃঙ্খলা? বিগত 18 মাসে যা হয়েছে সেটা দেখেই মানুষই ভয় পাচ্ছে। এরপরে সরকার যখন 40% ডিক্লেয়ার করছে 40% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, তাহলে তো আরো ভয় পাবে। মানুষ তো এমনিতেই ভয় পায়, এখন রাস্তাঘাটে চলাফেরা করতেই মানুষ ভয় পায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী তো আগেও ছিল, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, সবই তো ছিল। তো পরিস্থিতি কি আপনার ভালো ছিল? এখন যদি আবার ডিক্লেয়ার করেন 40%, তাহলে আরো ভয় পাবে। আইন শৃঙ্খলা বাহিনীর কি হবে? আইন শৃঙ্খলা বাহিনী কি সারাক্ষণ আপনার প্রতিটা পার্টি মানুষ টু মানুষ কি করবে? বুট কেন্দ্রে আপনার আইন শৃঙ্খলা বাহিনী কোথায় থাকে? বুট কেন্দ্রের আশেপাশে থাকে, বেঁধে যায় বুট আর বাক্স যাতে আপনার লুটপাট না হইতে পারে সেটা হবে। কিন্তু বাইরে যখন গন্ডগোল হবে তখন কি করবে? তখন তো আপনার কিছু করা থাকবে না। এইগুলি আমার যেটা আর কি, সরকার এইটা ডিক্লেয়ার করা উচিত হয় নাই। 40% যে ভোট কেন্দ্র আপনার না, রফিক ভাই, রাশেদ হায়দার ভাই যেটা বলছিল যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিও মানুষের মাঝে কিছুটা আতঙ্ক ছড়াচ্ছে, আপনারও কি এরকম মনে হয়? না, আমি এটাকে আমি মনে করব না। আমি মনে করতেছি যে 40% ভোট কেন্দ্র যখন ডিক্লেয়ার করছে, এটা হলো বড় একটা বিপজ্জনক জিনিস। সরকার তার মধ্যে তাদের নিজেদের মধ্যে রাখতে পারতো, সরকার তাদের প্রশাসনের মধ্যে আপনার
ইয়া দিতে হবে 40% ভোট কেন্দ্র, কোন কোন কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ প্রশাসনকে আপনার আগে থেকে আপনার ইয়া দিতে পারে গোপনে, যে এই কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ আছে, যেহেতু আপনি আপনার নির্বাচন কমিশনার তো এই হেড অফিসে বসে এগুলি জানে না, ওইখান থেকে রিপোর্ট তো ডিসি অফিস থেকে দিছে, তাই না? আপনার ইউনো অফিস থেকে রিপোর্ট দিছে যে ডিসি এবং এসপি না ডিসি আপনার ইউনো এবং নির্বাচন তারা এই জিনিসটা গোপন রাখা দরকার ছিল, তাদের গোপনীয় ভাবে আপনার ইয়া করবে, এটা নির্ধারণ করবে যে এই কেন্দ্রগুলি ঝুঁকিপূর্ণ, সুতরাং সাবধান থাকতে হবে ওইখানে। তাহলে তো মানুষের মধ্যে আতঙ্ক ছড়াইতো নাকি, ডিক্লেয়ার করার কারণে বরং আর ইয়া করছে। এখন যেটা বলছেন যে যখন বেশি